আপনি তো 7ই মার্চের ভাষণে উপস্থিত ছিলেন। জি জি রেড জি কোর্স ময়দানে। জি জি হ্যাঁ বর্তমানে আমরা সোহরাওয়ার্দী উদ্যান বলি। সৌরওয়ার্দী উদ্যানে জি। এখানে তখন আপনার কি অবস্থা, কিভাবে আসছিলেন, মানে কিভাবে নিউজটা কিভাবে আপনার কানে গিয়েছিল যে 7ই মার্চ ভাষণ দিবেন? বলেন। আমি জগন্নাথ কলেজে পড়তাম তখন, যেহেতু ঢাকাতেই পড়তাম, আর এসব বিশেষ বিশেষ দিনে আসার জন্য সবসময় মন উদ্গ্রীব থাকতো। আমার হোস্টেলটা ছিল আরমানিটোলা, মিটফোর্ডের কাছে। তো এর আগের কথা বলি একটু। 1 মার্চে যখন আমাদের জগন্নাথ কলেজে একটা মানে গোলাগুলিতে একটা মানে হয় দুটো পক্ষের, সেটা মিটাতে আসম আব্দুর রব সাহেব, তারপরে শাহজাহান সিরাজ সাহেব, ওনারা ওই যে চারজন যে নেতা ওনারা গিয়েছিলেন সেই বিরোধ মেটানোর জন্য। তো সেই 1 মার্চে সেই দুপুরে একটা অ্যানাউন্সমেন্ট হলো যে মানে অধিবেশন বসবে অনির্দিষ্টকালের জন্য, মানে অধিবেশন বসবে কখন এটা কোনো সুনির্দিষ্ট বলছে না আর কি। তখন ইয়াহিয়া খান সাহেবের মানে এই সময়, তো তখনই ওই জগন্নাথ কলেজের ওই বিরোধকে করে তখন ওনারা বললেন, আসম আব্দুরা ওনারা বললেন যে এখন আর জগন্নাথের ব্যাপার না, এটা এই দেশের ব্যাপার, রাষ্ট্রের ব্যাপার। হ্যাঁ, অতএব চলো এখন পল্টনে চলো। এখন জগন্নাথ কলেজ আর কবি নজরুল কলেজ আর হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তখন দিদেন কায়দে আজম কলেজ ছিল। তো এই 3 কলেজের স্টুডেন্ট যদি এক হয়ে যায় তাহলে আন্দোলন, বাংলাদেশের আন্দোলন ওখান থেকেই শুরু হয়ে যায়। কারণ এদিকে ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু ওই 3 কলেজ হচ্ছে পুরানো 3টা কলেজ, এবং তারা মিলে সবসময় ঢাকা ইউনিভার্সিটিমুখী হতো এবং আন্দোলন সেভাবে। তো তখনই ওই দিনেই পল্টনে সবাই এসে তখন 3রা মার্চে আবার একটা মিটিংয়ের কল হলো, ইশতেহার পাস হলো। এরপরে 7ই মার্চের কথা হলো, ওই দিনে মিটিং হবে। আমি 7ই মার্চের মিটিংয়ে তখন তো যেহেতু ঢাকায় আছি, আর আমরা 19 বছর বয়সে, আমরা তো তখন শেখ মুজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, পাকিস্তানকে লিড দিতে যাচ্ছে, তখনও সেইটা। এখন স্বাধীনতার যুদ্ধ, এটা তো প্রেক্ষাপট এক এক করে আগায়। প্রথমেই তো একে মনে হয় না যে আমি পূর্ব পাকিস্তানের একজন সদস্য বা একজন নাগরিক ছিলাম পাকিস্তানের, তো স্বাভাবিকভাবে তখন তো আর ওটা মনে হয় না, কিন্তু প্রেক্ষাপট তৈরি হয়ে যায়। কারণ তখনই তার 7ই মার্চের থেকে তার মানে স্বাধীনতা ডিক্লেয়ার দিতে পারে না ও, তাহলে লক্ষ লক্ষ লোক মারা যায়, অনেক কিছু হবে। হ্যাঁ, তো আমি গেলাম, আমি আমার এক আত্মীয়ের বাসায় সেন্ট্রাল রোডে আসছে, ফেরার পথে আবার এসে থাকলাম। তো ওনাদের ওই স্টেজটা ছিল শিশু পার্ক, ওই যে পরে হয়েছিল ইন্দিরা মঞ্চ, এবং ওই মঞ্চের ওখানে। তো আমরা টিএসসির এখানে ছিলাম, তো টিএসসির এখান থেকে বেশ দূরত্ব, এবং ডায়াসের সব লোকজন ছোট ছোট মনে হয় আর কি। আর প্রত্যেকটা লোকের হাতে কোনো না কোনো ছিল, স্টিক, লাঠি ছিল। কে দরজার চৌকাঠ পাইছে তাই নিয়ে আসছে, কেউ লাঠি অন্যরকম, মানে লাঠির শেপ নেই, যে যেরকম পেয়েছে সে সেখানে। হ্যাঁ। তারপরে অবজারভেশন প্লেন ঘুরছে উপরে, সে কি আবেগ, এই নিচের থেকেই যেন ওই প্লেনকে মারবে, মানে আয় নিচে আয়, তোর মারি বা তোর এখান থেকেই মারবো, এরকম একটা অনুভব। এইরকম মানুষের অনুভূতির কি বলবো আর। তো এখন সেই দিনগুলি যখন স্মরণে না আনি তখন একটু কষ্ট লাগে, আমাদের কষ্ট লাগে। হ্যাঁ, পরম্পরায় যে ঘটনাগুলো সবই কোনোটার মানে মূল্যটা কম নেই, কিন্তু তার সাথে মানে সমার্থক করে ফেলা, তার সাথে তুলনামূলক করা যাবে না। যার যেখানে সে অবস্থানকে রাখতে হবে। আরেকটা প্রশ্ন, আপনি তো 7ই মার্চের ভাষণের সময় রেড কোর্স ময়দানে ছিলেন। জি। তখন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছিলেন? এটা কি আপনার স্মরণ আছে এরকম কিছু? জয় পাকিস্তান তো আমি শুনি নাই, জয় বাংলা বলেই তো শেষ করলেন, মানে জয় বাংলা বলেই জয় বাংলায় শেষ করলেন, জয় পাকিস্তান বলে না। এটা নিয়ে একটা বিতর্ক। না বিতর্ক, শোনেন ব্যাপারটা কি, একজন নেতা
তার অনেক সেকেন্ড লাইনের নেতা হয়। হ্যাঁ, এই যে যেমন উনি কেন পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে ধরা দিলেন? তা না দিয়ে কি হতো, একটা কুকুর বিড়াল যদি ওই বাড়িতে বেরিয়ে যেত তাকেও তো শ্যুট করতো। তাহলে উনি যদি পালাতে যেতেন তাহলে উনি ওখানেই তো গুলিবিদ্ধ হতেন। এটা যুদ্ধ একটা কৌশল, হ্যাঁ, কৌশল একটা। ওরা বিদ্ধ হতো। আর ওরা সেকেন্ড লাইনের, কিন্তু একটা জিনিস হয়েছে, পাকিস্তান বাহিনী ওনার মুখী ছিল, আর ওনার সেকেন্ড লাইন যে নেতারা ছিল ওনারা ফ্রি হয়ে গেছিল। এটা একটা সুবিধা হয়েছে ওনার মানে কি বলবো, এটা বলতে গেলে কি হবে জানি না, এটা বলতে গেলে কি হবে জানি না। না 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 কথা হচ্ছে যে এই যে একটা বিতর্কিত, উনি আরামে উনি আরামে পাকিস্তান বাহিনীর হাতে ধরা দিলেন। না দিলে কি হতেন, উনি শ্যুট হতেন, উনি গুলিবিদ্ধ হতেন, তাই না? তাহলে কি হতো? এখন যেমন আমি আর একটা কথা বলি, সঠিক ইতিহাস জানেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজীবন আপনার দায়ী থাকবে। 25শে মার্চ না, 26শে মার্চ না, তারপরে 27শে মার্চের বিকালে যে আমি বাড়ি তো ঝিনাইদহ, আমরা 7 তারিখে ওই অনুষ্ঠান কী বলে ওই মিটিং করে 9 তারিখে ভাসানের মিটিং ছিল, বুঝলেন? তাহলে এখন বলে যে এইবার মানে ভাসিয়ে কী হবে জানি না, আমরা একটু বাড়ির দিকে যাই। হ্যাঁ, তারপরে 8 তারিখে বাড়ি চলে গিয়েছিলাম। তো ওই যে 25শে মার্চের পরে ওটা গেল, 27শে মার্চের বিকালে ওই স্বাধীনমেলা ওই কালুঘাট ওখান থেকে জিয়াউর রহমান সাহেব, আমি মেজর জিয়া বলছি, এটা শুনেছি আর কি। হ্যাঁ, এবং আমরা ওই কান ফেলে শুনতাম। এবং উনি নিজেও বলছে আমাদের নেতা সুস্থ শরীরে নিরাপদে আছেন। হ্যাঁ, নিরাপদে আছেন। তো উনি যেহেতু ওই স্থানীয় যে বড় বড় নেতারা, ওনারা যে আর্মি ভয়েস দেওয়ার জন্য উনি নিজেও অনুপ্রাণিত হয়ে আসছেন, উনি নিজেও রিভোল্ট করেছেন। হ্যাঁ, উনিও একটা বিশাল একটা ব্যক্তিত্ব, হ্যাঁ অবদান। কিন্তু ওনাকে কিন্তু নেতা হিসাবে, এখন কথা হচ্ছে যে সেকেন্ড লাইনের অনেক থাকে, যেমন গ্রামের মোড়ল থাকে, তার অনুসারী অনেক থাকে। যে একজনকে মারলো তারও দায় ওই মোড়লের নিতে হয়, আরেকজন ভালো কথা বললো মোড়লের নিতে হয়, একটা খারাপ কথা বললো ওই মোড়লের দায় হয় নাকি, তাই না? তাহলে তার অনুসারী যারা আছে তারা কাজকর্ম করে আসবে, কিন্তু উনি যখন ওই 27 মার্চে উনি বললেন জিয়াউর রহমান সাহেব, তাহলে ওনার পক্ষ থেকেই উনি বলেছেন, কারণ উনি তো নেতা, উনি তো পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং জাতির পক্ষ থেকে হয়ে গেছে, কারণ উনি যেহেতু শেখ মুজিবুর রহমানের নেতা হিসেবেই উনি করলেন আর কি। সেটা যুদ্ধের ইতিহাস আছে। আমরা যেহেতু আমরা চলে গেলাম ওই 26শে মার্চে যখন হলো, আমরা বাড়ি ঝিনাইদহ, কুষ্টিয়া শহরে জেলা স্কুল আর যেটা সার্কিট হাউসে ওই পাক আর্মি ওখানে আর কি অবস্থান নিয়েছিল। আমার বাড়ি থেকে 20 মাইল দূরে। তো আমরা 20 মাইল দূরে থেকেও এই রুটি বেলে তারপরে করে যারা ওই এনসার্কেল করে ওই জেলা স্কুল এবং সার্কিট হাউসে এনসার্কেল করে শহরটাকে অবরোধ করে রেখেছিল জনগণ। এবং যে যার মতে আছে, সেই গাঁদা বন্দুক হোক, যেটা হোক, যে তার হোক, সেই জিনিসগুলো সে নিয়ে অবরোধ করে রেখেছিল। কিন্তু ওরা খাওয়া দাওয়া মানে ভোকা অবস্থায় কি করবে, ওরা শেষে মানে যশোর ক্যান্টনমেন্টের দিকে ওরা ধাবিত হয় করে। কিন্তু আমার বাড়ির কাছে 3 মাইল দূরে একটা ব্রিজের পরে ওই 10-15 হাত করে কেটে ডিপ করে 20 হাত ডিপ করে কেটে ব্রিজের পরে চাটাই দিয়ে আলকাতরা দিয়ে রেখে দেওয়া হয়েছে। আর ওই যখনই গাড়ি নিয়ে